নাটকীয় কোনো ব্যাপার কিংবা অলৌকিক কোনো ঘটনার প্রতি মানুষের আজন্ম দুর্বলতা। সত্য হোক, কাল্পনিক গল্প হোক, মিথ্যা হোক, এ ধরনের চমকপ্রদ গল্প মানুষ খুবই পছন্দ করে। মানুষের মুখে মুখে ফিরতে ফিরতে কাল্পনিক ও মিথ্যা গল্পগুলো একসময় সত্য ঘটনা বলে প্রতিষ্ঠিত হয়ে যায়। যেগুলোর মাঝে সামান্য সত্যতা আছে সেগুলোতে রং চং যুক্ত হয়ে মিথ্যার পর্যায়ে নিয়ে যায়। মানুষ যখন অবাস্তব অলৌকিক গল্পগুলো বলে তখন সব ক্ষেত্রেই দেখা যায় ঘটনাটি তারা নিজের চোখে দেখেনি, তবে এমন বিশ্বস্ত একজনের কাছ থেকে শুনেছে যিনি কখনো মিথ্যা বলেন না। যিনি মিথ্যা বলেন না তিনিও আবার শুনেছেন অন্য আরেকজনের কাছ থেকে, আরেকজন আবার শুনেছে আরেকজনের কাছ থেকে, তিনি আবার শুনেছেন তার ভাসুরের ভাইয়ের থেকে। অলৌকিক ঘটনার উৎস সন্ধান করতে গেলে এর চেন এরকম লম্বা হতেই থাকবে। কিছু কিছু ঘটনার উৎপত্তি কোথায় তা জানার জন্য এগিয়ে গেলে তার কোনো তলা পাওয়া যাবে না। কেউ যখন এরকম গল্প শোনে তখন তার কাছে এটি এরকম থাকে, পরে সে যখন অন্য কারো কাছে গল্পটি বলে তখন গল্পটির মাঝে কিছু পরিবর্তন চলে আসে। এক মুখ থেকে আর এক মুখে যাবার সময় স্বভাবতই কথার হেরফের হয়। এভাবে একের পর এক মুখ আর কান বদল হলে অল্প অল্প পরিবর্তনের মাধ্যমে গল্পটি বিকৃত হয়ে যায়। সর্বশেষ ব্যক্তি যে গল্প শুনেছে তার সাথে মূল গল্পের আকাশ পাতাল ফারাক দেখা যায়। এরকম হলে এটা বের করা কঠিন যে এই গল্পের উৎপত্তি হয়েছিল কখন আর কেই বা ছিল এর জনক। পশ্চিমের দেশগুলোতে একটা জিনিস প্রায় হয়, যদি কোনো নায়ক বা বড় কোনো শিল্পী মারা যায় তার কয়েকদিন পর কেউ দাবি করে অমুক নায়ককে অমুক স্থানে জীবিত হেঁটে যেতে দেখেছে, অমুক শিল্পীকে ওখানে বসে বিড়ি খেতে দেখেছে। তিনি যদি মরেই গিয়ে থাকেন তাহলে এটা কিভাবে সম্ভব হলো? এই শুরু হয়। এক কান থেকে আর এক কান ঘুরতে ঘুরতে সারা দেশ হয়ে যায়। খবরের কাগজে মাতামাতি হয়ে যায়, টেলিভিশনের চ্যানেল থেকে লোক চলে আসে ঘটনাস্থলে। আর দেশটা যদি যুক্তরাষ্ট্র হয় তাহলে তো কোনো কথাই নয়। এরকম আলতু ফালতু জিনিস নিয়ে যুক্তরাষ্ট্রের মানুষ মত্ত থাকতে খুবই পছন্দ করে। এরকম ঘটনা ঘটেছিল মেরিলিন মনরো, হিটলার, এলভিস প্রিসলি সহ অনেক তারকার ক্ষেত্রে। মানুষ কেন গুজব পছন্দ করে, কেন গুজবে কান দেয়, তার রহস্য ভেদ করা বেশ কষ্টকর। তবু মূল কথা হচ্ছে গুজবের গল্প শুনতে এবং প্রচার করতে মানুষ খুবই পছন্দ করে, যার কারণে কোনো গুজব সুপারসনিক গতিতে সারা দেশে ছড়িয়ে পড়ে। 2009 সাল বিশ্ববিখ্যাত সঙ্গীত শিল্পী মাইকেল জ্যাকসন মারা যান। টিভি চ্যানেলের এক সাংবাদিককে তার বাসভবনে পাঠানো হয়েছিল সেখান থেকে রিপোর্ট করার জন্য। রিপোর্ট যখন টেলিভিশনে প্রচার করা হলো তখন কয়েকজন দর্শক বলাবলি করতে শুরু করলো তারা মাইকেল জ্যাকসনের আত্মা বা ভূতকে দেখেছে তার বাসার করিডোরে। তার নিজের বাসা, নিজের করিডোর, টেলিভিশনের ভিডিও, এগুলো হলে আর কি লাগে? মুহূর্তের মাঝে সারা দেশ চাউর হয়ে যেতে এর চেয়ে বেশি কিছু আর কি দরকার? এরকম জিনিসগুলোতে মানুষ আগ্রহ পায় খুব। উদাহরণ হিসেবে নিচের ছবিটির কথা বলা যায়। একজন লোক তার গাড়ির উপরের এই ছবিটি তুলে যেখানে একজন মানুষের অবয়ব ফুটে উঠেছে, এখান থেকে ছড়িয়ে গেল এটা মাইকেল জ্যাকসনের চেহারা। মুখে মুখে ছড়িয়ে গেল এই কথা। প্রাথমিকভাবে সকলে এটিকে মানুষের অবয়ব হিসাবেই দেখবে, কেউ কেউ একে মাইকেল জ্যাকসনের আত্মা বলে মেনে নেবে, কিন্তু একটু খেয়াল করলেই এর রহস্য উদ্ধার হয়ে যায়। এটি আসলে আকাশের মেঘের প্রতিফলন। অবয়বের আশেপাশেও মেঘের অস্তিত্ব আছে যা সহজে দেখা যাচ্ছে। মেঘ কত শত আকৃতিই তো ধরতে পারে, এদেরই কোনো একটি আকৃতি ধরা পড়েছে গাড়ির পৃষ্ঠে এবং সকলে ধরে নিচ্ছে এটা অতিপ্রাকৃত কোনো মানুষের অবয়ব। প্রচুর মানুষ এরকম সস্তা বিচার বুদ্ধি নিয়ে চলাফেরা করে, এমনটা একদমই মেনে নেওয়া যায় না। এই ছবিটি ইউটিউবে ছিল এবং 2011 সাল নাগাদ 15 মিলিয়নেরও বেশি বার মানুষ ছবিটি দেখেছে। বর্তমান অর্থাৎ জুলাই 2025 এটি 35 মিলিয়ন ছাড়িয়েছে। অবিশ্বাস্য। অপ্রয়োজনীয় জিনিস এবং গুজবীয় জিনিসের প্রতি মানুষের আগ্রহ সীমাহীন। লোকজন কেন এখানে ওখানে মানুষের অবয়ব খুঁজে পায় তার পিছনে মজার কিছু কারণ আছে। মানুষ সামাজিক প্রাণী হিসেবে বিবর্তিত হয়েছে। চেহারা শনাক্ত করা মানুষের সামাজিকতার অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটা অংশ। কেউ যখন সামনে আসে তখন সবার আগেই মানুষের চেহারা শনাক্ত করার কাজটি করে। এই কাজটি সম্পূর্ণ অবচেতনে হয় এবং এজন্য মস্তিষ্কে বিশেষ প্রোগ্রাম করা থাকে। সবার আগে চেহারা। এই নীতিতে ভর করে দেখলে স্বাভাবিকভাবে মানুষ কিছু কিছু ক্ষেত্রে চেহারা খুঁজে পাবে যেখানে আসলে কোনো মানুষই নেই। যেমন মেঘের অবয়ব দেখে অনেকেই মাইকেল জ্যাকসন মনে করছেন। সত্যিকারের চেহারা নেই কিন্তু চেহারা খুঁজে পাচ্ছে ঠিকই। মানুষের এই বৈশিষ্ট্যকে বলা হয় পেরিডোলিয়া। পেরিডোলিয়া নামক প্রক্রিয়ার উপস্থিতিতে মানুষ মেঘ, গাছের পাতা, দেয়াল,
বিস্কুট, রুটি ইত্যাদির মাঝে অবয়ব খুঁজে পায়। কেউ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ দেখলো বাঁশবাগানের বাঁশের ছায়া পড়েছে, কিন্তু হঠাৎ ভাবলো কোনো আত্মা ওখানে আছে বা কোনো ভূত ওখানে দাঁড়িয়ে আছে। এরকম অনেক সময় হয়ে থাকে আমাদের সাথে। ভূতের গল্প, ভূত কি বাস্তব না অবাস্তব, শির দ্বারা কাঁপিয়ে দেয় এমন ভয়ানক ভূতের গল্প শুনতে অনেকেরই ভালো লাগে। ভয়ের চোটে কাঁপবে, কিন্তু তারপরেও হরর মুভি দেখবে, এমন মানুষের সংখ্যা গুণে শেষ করা যাবে না। এরকম ভৌতিক গল্পকে যদি কেউ বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করে, সত্য বলে দাবি করে, তাহলে তো কথাই নেই। মানুষ ক্ষুধার্তের মতো গিলবে এ ধরনের গল্প। একজন জীববিজ্ঞানী তার বইতে ভূত সম্পর্কিত স্মৃতি কথা লিখেছেন। কিভাবে সেটা আপনাদের বলছি, শুনে নিন। আমি যখন ছোট ছিলাম, আমার পরিবার প্রায় 400 বছরের পুরনো প্রাচীন একটি বাড়িতে বসবাস করত। এরকম একটি পুরাতন বাড়িকে ঘিরে ভূত বা অতিপ্রাকৃত সত্তার কোনো গল্প থাকবে না তা কি হয়? আমাদের বাড়িতেও গল্প ছিল। গল্প অনুসারে অনেক আগে মারা গিয়েছিল এমন একজন প্রেতাত্মা নাকি বসবাস করে এই বাড়ির আশেপাশে। মাঝে মাঝে বাড়ির সিঁড়ি মারিয়ে ওঠে এবং তার শব্দও শুনতে পাওয়া যায়। এই গল্প আমার ক্লাসের বন্ধুদের কাছে বলতাম, কিছুটা বাড়িয়েও বলতাম এবং ঘটনা সত্যি বলেও দাবি করতাম, আর আনন্দ নিতাম কিভাবে তারা সবাই এগুলোকে সত্য বলে মেনে নিচ্ছে। গল্প শোনার আগ্রহে তারা এর সত্যতাও যাচাই করতো না। যেভাবে বলতাম তাতে গল্পের সত্যতা তেমন অকাট্যভাবে প্রমাণিত হয় না। খুঁজলে 101টি ত্রুটি পাওয়া যাবে, কিন্তু তারপরেও মানুষ একে সত্য বলে ধরে নিচ্ছে। গল্পের নাটকীয়তার সামনে ত্রুটিগুলো তাদের চোখেই পড়ছে না। বাড়িতে পুরাতন ছিল, বাড়ির কেউ এখানে মারা গিয়েছিল, এই দুটি তত্ত্ব হলেই এই বাড়িকে ঘিরে সকল অতিপ্রাকৃত গল্প তাদের কাছে সত্য মনে হবে। তারা গল্পের সত্যি মনোযোগী হয়, এর সত্য মিথ্যা যাচাইয়ের প্রতি নয়। অতিপ্রাকৃত গল্প শুনে মানুষ পুলকিত, রোমাঞ্চিত হয়। পুলক ও রোমাঞ্চের একই কথা প্রযোজ্য গাড়ির ছবির মতো অলৌকিক গল্পগুলোতেও। যদি কোনো গুজব কোনো গ্রন্থে লিপিবদ্ধ হয়ে যায় এবং সেই বইটি যদি হয় প্রাচীন, তাহলে তাকে হটিয়ে সত্যিকারের ব্যাখ্যা দিয়ে মানুষকে বোঝানো অসম্ভব হয়ে পড়ে। লিপিবদ্ধ অর্থাৎ বইয়ে যেগুলো লেখা আছে গুজব যথেষ্ট পুরাতন হয়, তাহলে তো কোনো কথাই নেই। মানুষ একে নিজেদের সংস্কৃতি বলে গ্রহণ করে নেবে, তারপর একে আরো জোরালোভাবে বিশ্বাস করবে। সেজন্য প্রাচীনকালের অনেক গুজব ও মিথ্যা ঘটনা সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আছে। মানুষের স্বপ্ন বিষয়ক অদ্ভুত গল্পগুলো, যেমন কেউ বলল, আমি আমার অমুক চাচাতো ভাইকে 4 বছর ধরে দেখি না, কোনো যোগাযোগ নেই, কোনো খোঁজ খবর নেই। আজ রাতে তাকে স্বপ্নে দেখলাম এবং সকালেই খবর পেলাম সে নাকি রাতের বেলায় মারা গেছে। রাতে আমার স্বপ্ন দেখার সাথে কি তার মৃত্যুর কোনো সম্পর্ক আছে? সত্যি কথা বলতে এ ধরনের ঘটনা প্রতিনিয়তই ঘটছে আমাদের সাথে। এর মাঝে যে ঘটনাগুলো আমাদের কাছে ব্যতিক্রম বলে প্রতিভাত হয়, সেগুলোকেই শুধু হিসাব করি। প্রতিনিয়ত মানুষ স্বপ্ন দেখছে, কোনো না কোনো ঘটনা দেখছে। কেউ একজন স্বপ্নে অমুক আত্মীয়কে দেখলো এবং সকালে খবর পেল যে সে বেঁচে আছে, তাহলে তো আমাদের চোখে পড়ে না। কিন্তু এটিও তো একটি ঘটনা। মৃত্যুর ঘটনাটি যেমন মূল্যবান, বেঁচে থাকার ঘটনাটিও তো তেমনই মূল্যবান। কিন্তু বেঁচে থাকাটা স্বাভাবিক বলে আমরা তাতে কান দিই না। মরে গেলে এবং অন্যজন তাকে স্বপ্নে দেখলে মনে হয় কোনো না কোনো একটা আছে এর মাঝে। কুছ না কুছ তো গড়বড় জরুর হ্যায়। আমার প্রশ্ন হচ্ছে, কেন থাকবে? কেউ যদি কাউকে স্বপ্নে দেখে এবং সে যদি বেঁচে থাকে, তাহলে তাও তো গুরুত্বপূর্ণ একটা ঘটনা হতে পারত, কারণ মরণ নামক কালো থাবা থেকে সে বেঁচে গেছে। অশুভ ঘটনা ঘটে কারণ প্রকৃতিতে অসংখ্য ঘটনা ঘটে। তেমনি স্বপ্নের এমন রহস্য দেখা যায় কারণ এরকম প্রচুর স্বপ্ন মানুষ দেখে। তাই মানুষের মৃত্যুর সাথে তাকে স্বপ্নে দেখার কোনো সম্পর্ক থাকতে পারে না। লক্ষ লক্ষ স্বপ্ন আর লক্ষ লক্ষ মৃত্যুর মাঝে কোনোটিতেই মিলে যেতে পারে। এটাকে পরস্পরের সাথে সম্পর্ক যুক্ত করে ঘটনাটিকে অলৌকিকতার চাদরে মুড়ে ফেলার কি আছে? এ ধরনের বিষয়গুলোতে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, অলৌকিক গল্প বেড়ে ওঠে মানুষের মুখে মুখে। এক মুখ থেকে আর এক মুখে গিয়ে একটু একটু করে রং চং মাখিয়ে অন্যের মুখে যায়। কেউ যখন কোনো গল্প অন্যের কাছে বলে, তখন চেষ্টা করে তুলনামূলকভাবে বেশি বিশ্বস্ত করে তুলতে। যে শুনেছে সে যখন আরেকজনের কাছে এটি উপস্থাপন করে, তখন সেখানেও কিছু রং মিশিয়ে আরো সুন্দর করে উপস্থাপন করে। এভাবে একটু একটু করে গল্পটিই পাল্টে যায় এবং এক সময় গল্পের সমস্তটি অলৌকিকতার পর্যবসিত হয়। মানে গল্পটা এক ছিল, আরেকজনের মুখে গেছে আরেক হয়ে গেছে, আরেকজনের মুখে গেছে আরেক হয়ে গেছে। এই করতে করতে যখন আরো অনেকজনের কাছে গল্পটা পৌঁছায়, তখন সেটা একদম সম্পূর্ণ ভুতুড়ে ব্যাপার, একটা অলৌকিক ব্যাপারে ঘটে যায়। এভাবে একটু একটু করে গল্পটা পাল্টে যায়। মাঝে মাঝে দেখা যায় কোনো গল্প শুনতে একটু অদ্ভুত মনে হতে পারে, কিন্তু অলৌকিক নয়। এটি যদি মানুষ নামক রেডিওর হাতে পড়ে, তাহলে অল্প সময়ের ভেতরেই তার রং চং মেখে
অলৌকিক হয়ে যায়। একজনের নাম বলছি, রিচার্ড ফাইনম্যান নামে একজন বিখ্যাত পদার্থবিদ ছিলেন। দুঃখজনকভাবে তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে মরে যান। হাসপাতালে স্ত্রীর কেবিনে একটি ঘড়ি ছিল। যে সময় মারা যান সে সময়ে ঘড়ির কাঁটা আটকে যায় এবং সকালে তার রুমে গিয়ে ওই ঘড়িটিকে ওই সময় পাঠ দিতে দেখা যায়। একদম অলৌকিক, তাই না? ব্যাপারটাকে অলৌকিক হিসাবে ধরে নেওয়া যেত এবং মানুষের কাছে চমৎকারভাবে উপস্থাপনও করা যেত। কিন্তু রিচার্ড ফাইনম্যান মাথায় গোবর নিয়ে ঘোরেন না। তিনি ছিলেন ইতিহাসের অন্যতম সেরা একজন পদার্থবিদ। তিনি এর পিছনের কারণ অনুসন্ধান করলেন এবং যৌক্তিক ব্যাখ্যা খুঁজতে লাগলেন। ঘড়িটি ছিল ত্রুটিপূর্ণ। হাত দিয়ে ধরে একটু নাড়াচাড়া করলেই এর বন্ধ হয়ে যাওয়াটা স্বাভাবিক। মিসেস ফাইনম্যান যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তখন নার্স হাসপাতালের রেকর্ড রাখার জন্য সময় লিপিবদ্ধ করেছিল। ডেথ সার্টিফিকেট প্রদান করার সময় মৃত্যুর সময় উল্লেখ করতে হয়। ওই সময় কেবিনটি ছিল বেশ অন্ধকারাচ্ছন্ন, দূর থেকে সময় দেখা যাচ্ছিল না। তখন নার্স ঘড়িটা হাত দিয়ে ধরে জানলার দিকে তাক করে সময় দেখছিল। ওই সময় নড়ে বড়ে ঘড়িটা নড়াচড়ার ফলে বন্ধ হয়ে যায় এবং এই অবস্থাতেই থাকে পরের দিন পর্যন্ত। এখানে অলৌকিকতার কিছু নেই, যান্ত্রিক ত্রুটিই মাত্র। এরকম ঘটনার ক্ষেত্রে আমাদের কাছে যদি কোনো সন্তোষজনক ব্যাখ্যা নাও থাকে তাহলেও অলৌকিকতার আশ্রয় নেওয়া যাবে না। যদি এই ঘড়িটির যান্ত্রিক অবস্থা ভালো থাকে এবং যদি ঘড়িটিকে কেউ স্পর্শ না করার পরেও এটি মৃত্যুর সাথে সাথে থেমে যায় তাহলে এখানে অলৌকিকতার কিছু নেই। কোনো সন্দেহ নেই যে তখনকার সময়ে প্রতি রাত্রেই এই বিশ্বে হাজার হাজার ঘড়ি বন্ধ হয়েছে। প্রতি রাতে হাজার হাজার মানুষও মারা গেছে। এদের অধিকাংশের ক্ষেত্রে মানুষ মরার সাথে সাথে ওই কক্ষের ঘড়ি নষ্ট হয়নি। ঘটনাক্রমে ফাইনম্যানের স্ত্রীর কক্ষের ঘড়ি নষ্ট হয়েছে, কোনো একভাবে মিলে গেছে আর কি। এই যা ঘটনাটি ফাইনম্যানের স্ত্রীর বেলায় না হলে অন্য কারো বেলায় হতো। এখানে অবাস্তব কিছু নেই। আগে বিজ্ঞানের বিকাশ ছিল না, অলৌকিকতা দিয়ে ব্যাখ্যা করাটা স্বাভাবিক কাজ ছিল মানুষের। এখন বিজ্ঞান পৌঁছে গেছে সকলের কাছে, তাই আমাদের সকলের উচিত কোনো ঘটনা ঘটলে সেটিকে অলৌকিক না ভেবে প্রথমেই সেটাকে যাচাই বাছাই করে দেখা। সেখান থেকে কোনো ফলাফল বা সিদ্ধান্ত পাওয়া গেলে মেনে নেওয়া, আর না পাওয়া গেলে যৌক্তিক ব্যাখ্যার জন্য অপেক্ষা করা। আমি এখানে আপনাদের দুটো ঘটনা তুলে ধরবো আপনাদের সামনে। সোশ্যাল মিডিয়াতে এখন যুগ, এই সোশ্যাল মিডিয়া কাঁপানো দুই অমীমাংসিত ভুতুরে ঘটনা আপনাদের সামনে এখন তুলে ধরবো। আপনি কি ভূতে বিশ্বাস করেন? প্রশ্নটি শুনে কেউ হয়তো রেগে যাবেন, আবার কেউ বা হয়তো হেসেই উড়িয়ে দেবেন। অনেক মানুষ ভূত বিশ্বাস করে না, আবার এমন অনেক মানুষ খুঁজে পাওয়া যাবে যারা দিনের গনগনে রৌদ্রোজ্জ্বল আলোতে ভূতের অস্তিত্বকে অস্বীকার করলেও সন্ধ্যা রাত্রি নেমে আসতে না আসতেই তাদের সেই অবিশ্বাসের বদ্ধমূল ধারণায় ভাটা পড়তে শুরু করে। ভূত বিশ্বাস করেন বা নাই করেন, ভূতের গল্প ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। ভয় পাওয়া খুব একটা খারাপ না, কি বলেন পাঠক বন্ধুরা? একবার ভাবুন তো, এক অমাবস্যার শীতের রাত, চারিদিক যখন নিস্তব্ধ নিশ্চুপ, আপনি তখন একাকী শুনশান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ বলা নেই কওয়া নেই কোথা থেকে একটা কালো বিড়াল পাশ দিয়ে চলে গেল, সাথে একটা দমকা হাওয়ার ঝাপটা এসে আপনার চুল উড়িয়ে দিল। তার কিছুক্ষণ পর ভেসে আসা বিড়ালের চাপা কান্নার আওয়াজ শুনতে পেলেন দূর থেকে। শুনে যেন মনে হচ্ছে কোনো বাচ্চা মেয়ে আপনাকে দেখে কাঁদছে। সে সময় আপনি ভয়ে হয়তো সিটিয়ে যাচ্ছেন বা বুকের মধ্যে ঢিপ ঢিপ শব্দে কেঁপে উঠছে হৃৎপিণ্ডটা। পিছন দিকে তাকাতেও সংশয়। এ ধরনের পরিস্থিতিতে আপনি কিংবা আমি কখনো কি পড়িনি? আর এভাবেই ভয়ের স্বাদটা পাওয়া যায় বটে। আজ আপনাদের এমন দুটি ভৌতিক ঘটনার কথা জানাবো যা বেশ কিছুদিন আগে বিদেশি বিভিন্ন নিউজ মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া জাগিয়েছিল। এক রাশিয়ার নববধূর কথা। গ্রাম্য বুড়ো বুড়িদের কাছ থেকে একটা কথা প্রায় শোনা যায়, অপঘাতে কারো মৃত্যু হলে সেই মৃত আত্মা নাকি মুক্তি পায় না। অতৃপ্ত আত্মা হিসাবে সে ব্যক্তির যে স্থানে মৃত্যু হয়েছিল সে স্থানের আশেপাশেই নাকি ঘুরে বেড়ায়, জেনে কিংবা না জেনে মানুষের ক্ষতি করে সেই মৃত আত্মা। এমনই এক অতৃপ্ত আত্মার কথা শোনা যায় রাশিয়ার এক নববধূর ঘটনার অন্তরালে। ঘটনাটি 1989 সাল। এক রাশিয়ান নবদম্পতি বন্ধুদের সাথে তাদের বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করেছিল মস্কোর অভিজাত এক পার্কে। অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে নববিবাহিত দম্পতি একটি সাজানো গাড়িতে করে যাত্রা করছিলেন। লুবার্টসি ও লিকোর্নিয়া শহরের মাঝামাঝি স্থানে এসে তাদের গাড়ির সাথে একটি লরির তীব্র সংঘর্ষ হয়।
এ দুর্ঘটনায় গুরুতর জখম হন দুজনই। স্বামী বেঁচে গেলেও স্ত্রী সেই দুর্ঘটনায় প্রাণ হারান। নববধূর সংসার করার স্বপ্ন রয়ে যায় অধরা। মৃত্যুর 27 বছর পরও নাকি সেই নববধূর আত্মার মুক্তি মেলেনি। আজও তার অতৃপ্ত আত্মা ওই দুর্ঘটনাস্থলে দেখা যায়। সেই রাস্তায় আজও ঘুরে বেড়ায় তার অশরীরী ছায়া। শুধু দেখা দিয়েই কিন্তু মিলিয়ে যায় না ওই অশরীরী আত্মা, অনিষ্টও করে সেই পথের যাত্রীদের। ওই দুর্ঘটনার বেশ কিছুদিন পর ঠিক একই ঘটনাস্থলে আরো 10টি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। শুধু তাই নয়, ওই পথ দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় গাড়ির চালকরা নানা ধরনের ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হন। এই যেমন চলার পথে হঠাৎ করেই নাকি রাস্তা কুয়াশায় ঢেকে যাওয়া, ওই পথ দিয়ে যাওয়ার সময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা, কখনো আবার অদ্ভুত সব আওয়াজ শোনা, কখনো বা কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে গাড়ির অ্যাক্সিডেন্ট ঘটা ইত্যাদি নানা ভীতিকর ঘটনা ঘটেই চলেছে। করিনা দিমিত্রিভা নামক এক গাড়ি চালক নিজেকে এসব ঘটনার এক প্রত্যক্ষ সাক্ষী বলে দাবিও করেছেন। তিনি নাকি বেশ কিছুদিন আগে একটা ভিডিও রেকর্ডও করেন। ভিডিওতে দেখা যায় বিবাহের পোশাক পরা এক নারী ছায়ামূর্তি ওই পথ ধরে হেঁটে যাচ্ছে। একবার তাকে দেখা যাচ্ছে, পরের মুহূর্তে সে মিলিয়ে যাচ্ছে। ধারণকৃত সেই ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকে ওই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে ভয় পাচ্ছেন এলাকার সাধারণ মানুষ। ড্রাইভাররা পারতপক্ষে ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে চাইছেন না। ঘোস্ট হান্টাররাও সেই স্থানে গিয়ে সন্দেহজনক ব্যাপার লক্ষ্য করেছেন। ইলিয়াস স্যাগলিন নামের একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর দাবি করেন 2 বছর আগে সে রাস্তাকে ঘিরে একটি ডকুমেন্টারি তিনি করেছেন। তাতে একটি আবছায়া নারী মূর্তিকে সড়কের একপাশে দেখা যায়, যা সে সময় খুবই আলোড়ন ফেলেছিল। যাই হোক, এটা ছিল প্রথম ঘটনা। এবার বলবো দ্বিতীয় ঘটনা, অভিশপ্ত টুরিস্ট লজ। পর্যটকদের কাছে কালিম্পং এর খ্যাতি বহুকাল ধরে। এ শৈল শহর রোমান্টিক মাদকতায় আচ্ছন্ন করে রেখেছে আপামর বাঙালিকে, যাদের ভ্রমণের নেশা আছে। আর তারা যদি কালিম্পং এর গিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন ওই শৈলাবাসের এক অন্যতম বিখ্যাত হোটেল মর্গ্যান হাউসের কথা। 1930 সালে বাড়িটি তৈরি করা হয়। বাড়িটি তৈরি করেন জর্জ মর্গান নামের এক ব্রিটিশ অফিসার। তিনি ওর তার স্ত্রী বাড়িটিতে বসবাস করতেন। ব্রিটিশ আমলের পুরনো এই বাড়ি থেকে পাহাড়ের নান্দনিক শোভা, শৈত্য আর সবুজের সমারোহ দেখে যে কেউ এ বাড়িটিতে থাকতে চাইতে পারেন। কিন্তু এর অতীত ইতিহাস জানলে যে কারো অসীম সাহস নিমেষেই উধাও হয়ে যেতে পারে। রীতিমতো সাহসী না হলে মর্গ্যান হাউসে থাকতে পারেন না কেউই, ভয়ে পালিয়ে আসতে বাধ্য হন। কারণ মর্গ্যান হাউস এক অভিশপ্ত বাড়ি হিসাবেই সকলের কাছে পরিচিত। আজও নাকি এক অতৃপ্ত আত্মা সারা দিন রাত ঘুরে বেড়ায় লজের এক ঘর থেকে অন্য ঘরে। স্থানীয়দের কাছ থেকে যতটুকু জানা যায়, ঠান্ডা আবহাওয়ার জন্য ব্রিটিশদের প্রিয় শহর ছিল দার্জিলিং। সেজন্য দার্জিলিংয়ে ভিড় সব সময় লেগেই থাকতো। জর্জ মর্গ্যান যখন এই বাড়ি বানিয়েছিলেন তখন তার ইচ্ছে ছিল স্ত্রীর সঙ্গে পাহাড়ের কোলে নিরিবিলিতে থাকার। তাই তিনি বেছে নিয়েছিলেন কালিম্পং এর নিভৃত পরিবেশ। কালিম্পং এর সবুজ ঘাসে ঢাকা আসমান, লনের প্রান্তর, ধুপি আর পাইপ গাছের জঙ্গল, ক্ষণে ক্ষণে ভেসে আসা মেঘের দল, দোলো পাহাড়ে ছড়িয়ে থাকা কত চেনা অচানা ফুল, লতাবাহার, সব মিলিয়ে মর্গ্যান দম্পতির ভালোই লেগে যায় সেখানকার পরিবেশ। এভাবেই সুখেই কেটে যাচ্ছিল বেশ কটা দিন। বাকি জীবনটা সেখানেই কাটিয়ে দেবেন বলে স্থির করেন ওই দম্পতি। মর্গ্যানের ইচ্ছা পুরোপুরি পূরণ হয়নি। স্ত্রীর সঙ্গে তিনি সে বাড়িতে বেশি দিন থাকতে পারেননি। আকস্মিকভাবেই একদিন মৃত্যু হয় লেডি মর্গ্যানের। তারপরই ভগ্ন হৃদয় নিয়ে বাড়িটিতে বিক্রি করে দেশে চলে যান জর্জ মর্গ্যান। ঘটনার অনেক দিন পর যখন সাহেবের সাধের বাড়িটি টুরিস্ট লজে পরিণত হয়, তখন থেকেই নজরে আসে এক অদ্ভুত ব্যাপার। লেডি মর্গ্যান কোথাও যাননি। আজও তার আত্মা বাড়িটিতেই রয়ে গিয়েছে। সারা বাড়ি তিনি ঘুরে বেড়ান, হয়তো খুঁজে বেড়ান তার স্বামীকে। তবে লেডি মর্গ্যান আজও পর্যন্ত কারো কোনো ক্ষতি করেননি। তিনি শুধু বাড়িতে পায়চারি করে বেড়ান। শোনা যায় তার হাই হিলের শব্দ, কখনো বা শোনা যায় তার চাপা কণ্ঠস্বর। ফিস ফিস করে তিনি কিছু একটা বলতে চান টুরিস্টদের। স্বাভাবিকভাবেই টুরিস্টরা ভয় পেয়ে যায় আর লজে থাকতে সাহস পান না। আপনি যদি হয়ে থাকেন ঘোস্ট হান্টার, তবে চাইলেই ঘুরে আসতে পারেন অভিশপ্ত মর্গ্যান হাউস। লেডি মর্গ্যান শুধু তার বাড়িতে যারা থেকেছেন তাদের সঙ্গেই যোগাযোগ করতে চান, এর বেশি আর কিছু নয়। আপনি নিজেকে একবার ওই বাড়িটির টুরিস্ট হিসেবে কল্পনা করুন। ঘন কুয়াশা যখন পাহাড়কে ঢেকে ফেলে, তখন এক অতৃপ্ত আত্মা হেঁটে যায় এক ঘর থেকে অন্য ঘরে। যখন গভীর হয় রাত, আধারে মুখ ঢাকে চরাচর, শোনা যায় তার পায়ের হিলের শব্দ।
কখনো বা স্রেফ তার ইচ্ছেতেই সশব্দে বন্ধ হয়ে যায় জানলার কপাট, অথবা হুটহাট করেই খুলে যায় ছিটকিনি তোলা দরজা। পরপারের এই রহস্য বুকে নিয়েই জেগে থাকে কালিম্পংয়ের এক অংশ, যার নাম মর্গান হাউস ট্যুরিস্ট লজ। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ভূতের অনেক ঘটনা, অনেক কিছু আপনাদের সাথে আলোচনা করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তী আবারও এরকম একটি ভূতের ঘটনা, ভূতের গল্প, বাস্তব, বৈজ্ঞানিক সমস্ত কিছু নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আজকের সন্দীপের সন্ধান এই পর্যন্ত। যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটা সত্যিই খুবই নতুন এবং চ্যানেলকে সাপোর্ট করতে হবে, তবেই আপনারা ভালো ভালো কিছু দেখতে পারবেন, ভালো ভালো জিনিস জানতে পারবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আরও ভালো ভালো গল্প, ভালো ভালো ঘটনা এবং অজানা তথ্য, অজানা সন্ধান আপনাদের সামনে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। ধন্যবাদ সবাইকে। দেখতে থাকুন সন্দীপের সন্ধান।